বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন, অনেকেই অসুস্থ আছেন, অনেকের পিতামাতা অভিভাবক অসুস্থ আছেন। তারপরেও আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমাদের এই যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, তোমরা আশা করি সকল প্রতিকূলতার মধ্যেও অনলাইন ক্লাসে নিয়মিত যুক্ত হচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র, যেটি দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়, এই দ্বিতীয় পত্র থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবরের মনসবদারি প্রথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবরের মনসবদারি প্রথা। প্রথমেই আমরা সম্রাট আকবরের একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই, তারপরে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের শাসন ছিল স্বর্ণযুগ। এই সময়ে মুসলমানরা জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, শক্তি, সামর্থ্য, সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়েই মুসলমানরা এই সময় উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছিল। এবং এই মুঘল সাম্রাজ্য তৎকালে পৃথিবীর যে কোনো সাম্রাজ্যের চাইতে উন্নত ছিল। যে কোনো রাজা বাদশাদের চাইতে মুঘল সম্রাটরা শক্তিশালী ছিল। সুতরাং আর এই যে শক্তিশালী সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এই সম্রাট আকবর। তার শাসনামলকে আমরা মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলতে পারি। তো আমরা সেই সর্বশ্রেষ্ঠ শাসক সম্রাট আকবরের পরিচয় জেনে নেই। সম্রাট আকবর ছিলেন মুঘল সম্রাট, আরেকজন মুঘল সম্রাট, বিখ্যাত মুঘল সম্রাট হুমায়ুনের পুত্র। তার মায়ের নাম ছিল হামিদা বানু। মুঘল সম্রাট আকবর 1542 খ্রিস্টাব্দে সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম নিয়ে একটি করুণ ইতিহাস রয়েছে। তার পিতামাতা অর্থাৎ সম্রাট হুমায়ুন এবং হামিদা বানু যখন শের শাহের নিকট পরাজিত হয়ে
পারস্যের দিকে পালিয়ে যেতেছিলেন, তখন পথিমধ্যে এই বিখ্যাত সম্রাট আকবরের জন্ম হয়েছিল 1542 খ্রিস্টাব্দে সিন্ধুর অমরকোট নামক জায়গায়। এই সম্রাট আকবর পুঁথিগতভাবে তেমন কোনো শিক্ষা লাভ করেননি। পুঁথিগত বিদ্যা অপেক্ষা তিনি খেলাধুলা, মল্লযুদ্ধ, শিকার, তীর চালনা, অশ্ব চালনা ইত্যাদি বিষয়ে তিনি অধিক মনোযোগী ছিলেন। তবে তিনি পুঁথিগত বিদ্যা অর্জন না করলেও তার মধ্যে প্রচণ্ড জ্ঞান স্পৃহা ছিল। তার দরবারে বিভিন্ন ধরনের জ্ঞানী গুণীদের সমাবেশ ঘটেছিল এবং এই সমস্ত জ্ঞানী গুণীদের নিকট থেকে তিনি সর্বদা জ্ঞান আহরণ করতেন, জ্ঞান অর্জন করতেন এবং সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি এই সমস্ত জ্ঞানকে সবসময় কাজে লাগাতেন। অর্থাৎ তার মধ্যে প্রচণ্ড মেধা ছিল এবং এই মেধা শক্তিকে কাজে লাগিয়ে তিনি সাম্রাজ্যে বিভিন্ন ধরনের সংস্কার তিনি করেছিলেন। আর আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তার মনসবদারি প্রথা, এটি তারই একটি নতুন সৃষ্টি ছিল। তো সম্রাট আকবরের তিনি সিংহাসন লাভ করেছিলেন কখন তা একটু জেনে নেই। সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন সাম্রাজ্যে চরম অরাজকতা বিরাজ করতেছিল। তার বয়স যেহেতু খুব কম ছিল, 14 বছর বয়স, একজন নাবালক, তার পক্ষে এত বড় একটি সাম্রাজ্য শাসন করা সম্ভব ছিল না। এই জন্য তারই একজন বিশ্বস্ত অনুচর বৈরাম খান তার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই বৈরাম খান সম্রাট আকবরের অভিভাবক হিসেবে সাম্রাজ্য পরিচালনায় সর্বদা তাকে দিক নির্দেশনা দিতেন। এভাবে তিনি সাম্রাজ্য পরিচালনা শুরু করেন। তবে তো তার বয়স যখন 18 থেকে 20 বছর, তখন তিনি একজন পরিপক্ক দক্ষ শাসকের পরিচয় দেন। তখন থেকে তিনি বৈরাম খানের উপরে নির্ভর না করে তিনি নিজেই সাম্রাজ্যের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এবং সাম্রাজ্য পরিচালনা করতে থাকেন এবং তার পরিচালনায় মুঘল সাম্রাজ্য শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সম্রাট আকবরের পরিচয় জানলাম। তিনি সিংহাসনে আরোহণ করলেন কখন সেটা জানলাম এবং তার যে মেধা যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা ছিল সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নিলাম। এবার আমরা আজকের যে মূল আলোচ্য বিষয় সম্রাট আকবরের মনসবদারি প্রথা, সেই প্রথা নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটু বলে নেই, সে হচ্ছে সম্রাট আকবরের এই যে মনসবদারি প্রথা, এটা ছিল তার একটি সামরিক সংস্কার। অর্থাৎ তিনি সেনাবাহিনীতে একটি নতুন পদ্ধতি তিনি চালু করেছিলেন। ইতিহাসে তার এই পদ্ধতিটি একটি অভিনব পদ্ধতি ছিল এবং এই পদ্ধতিটি ইতিহাসে সম্রাট আকবরের
মনসবদারি প্রথা নামে পরিচিত ছিল। চলো আমরা এবার দেখে নেই যে মনসবদারি প্রথা কি বা মনসবদারি প্রথা বলতে আমরা কি বুঝি। মনসবদারি প্রথা কি? মনসব শব্দের অর্থ হচ্ছে পদ, মর্যাদা বা অফিস। যিনি এ পদের অধিকারী তাকে বলা হয় মনসবদার। আবুল ফজলের মতে সম্রাট আকবরের সময় ৬৬ শ্রেণীর মনসবদার ছিল, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে এই মনসবদারের সংখ্যা ছিল ৩৩, অর্থাৎ ৩৩ ধরনের বেশি মনসবদারের সন্ধান পাওয়া যায় না। সর্বনিম্ন মনসবদারের অধীনে ১০ জন এবং সর্বোচ্চ মনসবদারের অধীনে ১০,০০০ সৈন্য থাকত। মনসবদারি পদ ব্যক্তিগত ছিল, এটি বংশগত নয়। দক্ষতা ও সামরিক কৃতিত্বের ভিত্তিতে পদ প্রদান করা হতো। ৫,০০০ সৈন্যের মনসবদারের বেতন ছিল ১৮,০০০ টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে মনসবদারি কি বিষয়টা এক নজরে দেখে নিলাম। তোমরা হয়তো বিষয়টি ক্লিয়ার হতে পারোনি, আমি একটু পরিষ্কার করে তুলে ধরছি। মনসবদারি প্রথাটা হচ্ছে সামরিক ক্ষেত্রে একটি নতুন পদ্ধতিটি হচ্ছে কি, সামরিক বাহিনীকে সম্রাট আকবর কতগুলো ইউনিটে বিভক্ত করেছিলেন, কতগুলো ভাগে বিভক্ত করেছিলেন। যেমন ১০ জন সৈন্যের একটা ভাগ ইউনিট, ২০ জন সৈন্যের একটা ইউনিট, ৫০ জন সৈন্যের একটা ইউনিট, ১০০ জন সৈন্যের একটা ইউনিট, এভাবে বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ ১০,০০০ সৈন্যের ইউনিট ছিল। এরকম ৩৩টি মতান্তরে ৬৬টি ইউনিট ছিল। এরকম এক একটি ইউনিটের একজন করে লিডার থাকত। এই লিডারের পদমর্যাদা ছিল হলো মনসবদার, অর্থাৎ এক একটা ইউনিটের যিনি নেতা ছিলেন তাকে বলা হতো মনসবদার। এই মনসবদারের মধ্যে আবার সবাই সমান ছিলেন না। মনসবদারের পদমর্যাদা অনুসারে এক একজনের মর্যাদা এক এক রকম ছিল। যেমন ১০ জন সৈন্যের যিনি মনসবদার আর ১০০ জন সৈন্যের যিনি মনসবদার, এই দুজন সমান ছিলেন না। অবশ্যই ১০০ জন সৈন্যের যিনি মনসবদার ছিলেন তার পদমর্যাদা ছিল বেশি। সম্রাট আকবর সেনাবাহিনীকে সুচারুরূপে পরিচালনার জন্য, সেনাবাহিনীর প্রত্যেকের দায়িত্ব বৃদ্ধি করার জন্য এবং সেনাবাহিনীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এই মনসবদারি প্রথাটা চালু করেছিলেন। তাহলে আমরা এবার নিশ্চয়ই মনসবদারি প্রথা সম্পর্কে ক্লিয়ার হলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আকবর মুঘল সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দক্ষতার অভাব লক্ষ্য করে
1571 খ্রিস্টাব্দে শাহবাজ খানকে মীর ই বখশি নিয়োগ করেন। তাহার সাহায্যে সেনাবাহিনীর সংস্কারে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেন, ইতিহাসে এটিই ছিল মনসবদারি প্রথা। এরপর এর উপর ভিত্তি করেই ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেছিলেন, সমগ্র সামরিক সংগঠনই মনসবদারি ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে পারস্য দেশের অনুকরণে সম্রাট আকবর তার সেনাবাহিনীকে এই ব্যবস্থা প্রবর্তন করেন। প্রত্যেক মনসবদারকে যুদ্ধের সময় পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য, ঘোড়া, হাতি প্রভৃতি সরবরাহ করতে হতো। ঐতিহাসিক আব্দুল আজিজ বলেন, মনসবদারি ব্যবস্থায় সামরিক, বেসামরিক ও অভিজাত শ্রেণী এক সত্তায় পরিণত হয়। এই প্রথার মাধ্যমে সরকারি কর্মচারীদের সামাজিক মর্যাদা প্রকাশ পায়। সাধারণত উচ্চপদস্থ কর্মচারীগণকেই মনসবদারি পদমর্যাদা প্রদান করা হতো। সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করে মুঘলদের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে বলেছি যে এই মনসবদারি প্রথাটি 10 জন সৈন্যের থেকে শুরু করে 10,000 সৈন্যের মনসবদার ছিল। সাধারণত কম সংখ্যক সৈন্যের মনসবদার যারা ছিল, তারা ছিল সাধারণ বংশের মানুষ। তবে 10,000, 8,000 বা 7,000 মনসবদারের অধিকারী যারা ছিল, তারা ছিল সাধারণত রাজ পরিবারের সদস্য, অর্থাৎ উচ্চপদস্থ মনসবদার যাদেরকে নিযুক্ত করা হতো, তারা বেশিরভাগই রাজ পরিবারের নিজস্ব লোকজন। দক্ষতা ও সামরিক কৃতিত্বের ভিত্তিতেই এই পদ প্রদান করা হতো। প্রত্যেক মনসবদার জায়গিরের পরিবর্তে নির্দিষ্ট বেতন পেতেন। পদমর্যাদা অনুযায়ী মনসবদারগণ নির্দিষ্ট সংখ্যক অশ্ব, হস্তি ও ভারবাহী পশু প্রতিপালন করতেন। তাহাদের নিযুক্তি, পদোন্নতি ও পদচ্যুতি সম্রাটের বিবেচনার উপর নির্ভর করত। ঐতিহাসিকদের মতে 5,000 মনসবদারের মাসিক বেতন ছিল 18,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মনসবদারি প্রথায় আরেকটি ভাগ ছিল জাত এবং সাওয়ার। চলো আমরা এই বিষয়টি একটু পরিষ্কার ধারণা লাভ করি। জাত এবং সাওয়ার এগুলো কি? জাত এবং সাওয়ার হচ্ছে মনসবদারগণের ব্যক্তিগত পদ, কিন্তু ইহার সাথে যুক্ত কতকগুলো উদ্বৃত্ত। ঘোর সওয়ারের জন্য একজন পরিচালক আলাদা ভাতা পেতেন এবং তাকে বলা হতো সাওয়ার।
অর্থাৎ এই যে ধরে নাও 100 জন সৈন্যের একজন মনসবদার, 100 জন সৈন্যের মনসবদার, এটি হচ্ছে তার ব্যক্তিগত পদ। এর সাথে তাকে অতিরিক্ত কিছু ঘোর সওয়ার দেওয়া হতো, অর্থাৎ অশ্ব দেওয়া হতো এবং অশ্ব পরিচালনার জন্য সওয়ার দেওয়া হতো। এই তার মনসবদারি বা তার সৈন্যের সাথে যে অতিরিক্ত যে ঘোর সওয়ার দেওয়া হতো এটাকে বলা হতো সওয়ার। আর জাত হচ্ছে তার যে মূল মনসবদারির যে পদ, অর্থাৎ যেমন তিনি 100 সৈন্যের একজন মনসবদার, এটি হচ্ছে তার জাত। আর অতিরিক্ত হিসেবে তিনি যে ঘোর সওয়ার লাভ করেন সেটা হচ্ছে সওয়ার। যার জাত ও সওয়ার পদ সমান থাকতো তিনি ছিলেন প্রথম শ্রেণীর মনসবদার। অর্থাৎ জাত এবং সওয়ার, অর্থাৎ সৈন্য এবং ঘোর সওয়ার, এই দুটির সংখ্যা যদি সমান থাকতো তাহলে তিনি হতেন প্রথম শ্রেণীর মনসবদার। দ্বিতীয় শ্রেণীভুক্ত মনসবদার হতেন তিনি যার সওয়ার ছিল জাতের অর্ধেক এবং যার সওয়ার জাতের অর্ধেকের কম বা মোটেই ছিল না, তিনি হতেন তৃতীয় শ্রেণীর মনসবদারের অন্তর্ভুক্ত। এছাড়া কোনো কোনো মনসবদারকে দুআশপা এবং ছিআশপা নামক বিশেষ মর্যাদা দেওয়া হতো। উদাহরণস্বরূপ, একজন মনসবদার যার 4000 জাত এবং 3000 সওয়ার ছিল, তার উক্ত মোট 7000 বাহিনীর মধ্যে 2000 দুআশপা ও ছিআশপা থাকত। এই শ্রেণীর মনসবদারগণ অতিরিক্ত মর্যাদার অধিকারী ছিলেন। এই মনসবদারগণ সাধারণত রাজ পরিবারের সদস্যভুক্ত হতেন। মনসবদারগণের প্রতারণা রোধকল্পে সম্রাট আকবর তাদেরকে অশ্বগুলিকে বিভিন্ন প্রকারের চিহ্নিতকরণের ব্যবস্থা করেন। ঐতিহাসিক স্মিথ বলেন, এই ব্যবস্থা ছিল প্রশংসনীয়, ইহার নীতিমালা সমূহ নিখুঁত ছিল এবং কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে সংশ্লিষ্ট কর্মচারী বৃন্দকে যে বাস্তব নির্দেশ প্রদান করা হতো তাতেও কোনো অস্বাভাবিকতা ছিল না। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জাত, সওয়ার, দুআশপা, ছিআশপা ইত্যাদি সম্পর্কে জানলাম। আরেকটি বিষয় জানলাম কি, যে মনসবদারি প্রথায় এই যে ঘোর সওয়ার বা অশ্ব ইত্যাদি সৈন্যদেরকে দেয়া হতো, এগুলো যেন একজনের ঘোড়া বা অশ্ব আর একজন নিয়ে যেতে না পারে, এজন্য এই দুর্নীতি রোধকল্পে তিনি অশ্বগুলো চিহ্নিত করার ব্যবস্থা করেছিলেন, যাতে একজনের অশ্ব আর একজন না নিতে পারে। এবার আমরা মনসবদারি প্রথার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দাখিলি এবং আহদি। চলো আমরা এই বিষয়টা সম্পর্কেও একটু পরিষ্কার হই। মনসবদারগণ ছাড়াও দাখিলি এবং আহদি নামে অপর দুই শ্রেণীর সামরিক বাহিনী বিদ্যমান ছিল। অর্থাৎ আমরা যে এই যে মনসবদারি প্রথা পড়ছি, এই মনসবদারি প্রথার বাহিরেও সেনাবাহিনীর মধ্যে আরও
দুইটি শ্রেণী ছিল, যেগুলোকে দাখিলি এবং আহদি বলা হতো। দাখিলিগণ মনসবদারের অধীনে একটি অতিরিক্ত সেনাবাহিনী ছিল এবং তাদের বেতন রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হতো। বাদশাহের দেহরক্ষী হিসেবে কাজ করার জন্য সম্ভ্রান্ত পরিবার হতে আহদি নামক সামরিক বাহিনীকে মনোনীত করা হতো। ঐতিহাসিক আবুল ফজলের মতে আহদিগণ কর্মদক্ষতা প্রমাণ করতে পারলেও তারা মনসবদারের পদমর্যাদায় উন্নীত হতে পারত না। অর্থাৎ দাখিলি এবং আহদি নামক যে সেনাবাহিনী ছিল সেটি পদমর্যাদায় মনসবদারদের চাইতে অনেক কম ছিল। তারা ইচ্ছা করলেই বা পদোন্নতির মাধ্যমে কোনোভাবে এই দাখিলি বা আহদিগণ মনসবদারি পদমর্যাদায় উন্নীত হতে পারতেন না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মনসবদারি প্রথার সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়, যেমন জাত ও সাওয়ার, আহদি, দাখলি, দোআসপা, সিয়াসপা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম। এবার আমরা দেখব সম্রাট আকবরের এই যে মনসবদারি প্রথা, এই মনসবদারির প্রথার সুফল কি ছিল এবং কুফল কি ছিল। অর্থাৎ মনসবদারি প্রথার ইতিবাচক দিকগুলো কি ছিল এবং নেতিবাচক দিকগুলো কি ছিল, সেগুলো আমরা এবার দেখব। প্রথমেই আমরা দেখব মনসবদারি প্রথার সুফল বা ইতিবাচক দিকগুলি কি ছিল। মনসবদারি প্রথার সুফল। প্রথম সুফল আমরা দেখতে পাচ্ছি